নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমার প্রিয় বন্ধু আজম ওবায়দুল্লাহ স্মরণে স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মেহমানবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া করছি, এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি, একটা মকবুল অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আমার প্রথমে যে কথাটি বলার ইচ্ছা হচ্ছে একটা কবিতার লাইন। ছোটবেলায় আমরা সবাই একটা কবিতার লাইন দিয়ে আমাদের জীবন শুরু হতো। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের প্রিয় ভাই এবং বন্ধু জনাব ওবায়দুল্লাহ গত 11 মে রাত 12:50 পৃথিবীর সফর শেষ করেছেন। অকস্মাৎ তার মৃত্যু আমাদেরকে একেবারে আমূল নাড়িয়ে দিয়েছে। মাত্র 3 দিনের অসুস্থতা। 3 দিন আগেও তিনি সচল ছিলেন, মিটিং করেছেন, আমি জানি, কিন্তু এইভাবে উনি একেবারে চলে যাবেন মাত্র 63 বছর বয়সে, এইটা আমরা কিছুই বুঝতে পারিনি। আমি যে কবিতাটা উচ্চারণ করেছি, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের প্রিয় ভাই ওবায়দুল্লাহর মৃত্যুতে সব ধরনের মানুষ কেঁদেছেন। তার জানাজার উপস্থিতি আমরা দেখেছি। চট্টগ্রামে যে বিশাল জানাজা হয়েছে এবং তার গ্রামের বাড়ি চরফ্যাশনে রাত 10টায় যে জানাজা হয়েছে, বিশাল উপস্থিতি। সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে তার জন্য। সেটাই মকবুলিয়াতের একটা চিহ্ন, নিঃসন্দেহ। প্রিয় উপস্থিতি, আমি তার অনেক পুরনো বন্ধু এবং সহকর্মী। 1975 সাল থেকে তার সাথে আমার যোগাযোগ। আমি তখন চট্টগ্রাম শহরে এসেছি কলেজে ভর্তি হওয়ার জন্য। তিনি তখন স্কুলের ছাত্র। তখন থেকে আমাদের সখ্য শুরু হয় এবং সেই সখ্য 2025 সাল পর্যন্ত 50 বছর ব্যাপী এক নাগাড়ে আমাদের এই বন্ধুত্ব অক্ষুণ্ণ ছিল। আমার সাথে তার কোনোদিন এই বন্ধুত্বের ছেদ ঘটেনি, আলহামদুলিল্লাহ। এমন একজন প্রিয় বন্ধুকে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে, আমার জীবন আলোকিত হয়েছে। আমার জীবনে আমি অনেক কিছু অর্জন করতে পেরেছি তার ছোঁয়ায়, তার ভালোবাসায়, তার পথ প্রদর্শনের কারণ। প্রিয় ভাইরা, এই যে 50 বছরের স্মৃতি, সেটা সামান্য সময়ে শেষ করা যাবে না। আমি সামান্য কিছু কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের সামনে আজকে উপস্থিত হবেন তার যারা মেন্টর, তার সাথে যারা দীর্ঘদিন চলেছেন, এই সমাজের যারা নেতা, জাতির যারা পথ প্রদর্শক, তাদের মধ্য থেকে অনেকে আজকে উপস্থিত হবেন। তাদের বক্তব্য শুনব এবং আজম ওবায়দুল্লাহর জন্য কি করণীয় সেটা আমরা আজকে জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই যে ওবায়দ ভাইয়ের অনেক বিষয় আছে, তার সম্পর্কে বলতে গেলে অবশ্যই গ্রন্থ লিখতে হবে, বিশাল গ্রন্থ তার উপর লিখতে হবে, নতুবা তার সম্পর্কে সঠিক কথা বলার সুযোগ হবে না। ওবায়দ ভাই কিরা ছিলেন? তার জীবন শুরু হয়েছিল শিশু সংগঠনের মাধ্যমে। তখনই তার সাথে আমার যোগাযোগ হয় 1975-76 সালে। তখন শিশুদের নাটক হতো, সেই নাটক তিনি উদ্যোগ নিতেন,
এমনকি স্কুলে থাকতে তিনি মহানগরীর পর্যায়ের দায়িত্বশীল শিশুদের সরকারি মুসলিম হাই স্কুলের ছাত্র ছিলেন। সেখানে তিনি নির্বাচিত জিএস ছিলেন। তার আশেপাশে ছেলেরা ঘুরঘুর করতো, আশেপাশে অসংখ্য ছেলে পেলে তার পিছু পিছু ঘুরতো। নির্বাচিত জিএস মুসলিম হাই স্কুলের এটা জাতা কথা নয়। উবাইদুল্লাহ ছিলেন সেই ব্যক্তি। কলেজে ঢোকার সময় তিনি মহানগরী পর্যায়ের দায়িত্বশীল। 1980 সালে আমরা শিশুদের একটা নাটকের অনুষ্ঠান করতে চাই, বড়দের ছাত্রদের। তখন আমাদের কোনো নাটক ছিল না। আমরা সাধারণত নারী বর্জিত আদর্শের কথা বলে এরকম নাটক করতে চাই। সেই নাটক লেখার দায়িত্ব পড়লো উবাইদ ভাইয়ের উপর। তিনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটা নাটক লিখে দিলেন। আপনারা অনেকে হয়তো এটা শুনেন নাই, আমি সেই কথাটা স্মরণ করছি। 1980 সালে মিছিল আসছে, নাটকটি মুসলিম হলে মঞ্চস্থ হয়েছে। এখানে পুরনো যারা আছেন তারা হয়তো দু একজন এটা স্মরণ করতে পারবে। উবাইদ ভাই সেই নাটকটা অসম্ভব জনপ্রিয়তা পায় এবং সেই নাটক নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনীর ব্যবস্থা করি। তারপর 81-82 সালে 83 সালে শিশুদের জন্য উনি দুটি নাটক লিখেছিলেন, সুমনের নাটায় এবং পদ্মাপাড়ের সাজু। সেই সময়কার যারা শিশু আন্দোলনের সাথে জড়িত ছিলেন নিঃসন্দেহে তারা সেই নাটক দুটির কথা মনে করতে পারে। কারণ নাটক দুটি শুধু চট্টগ্রামে আমাদের অঙ্গনে নয়, বরং বিভিন্ন এখানে যে প্রতিযোগিতা হতো শিশু একাডেমির, সেখানে পুরস্কৃত হয়েছে। এমনকি জাতীয় পর্যায়ে পর্যন্ত সেই নাটকগুলি পুরস্কৃত হয়েছে। এ হচ্ছে আজম ওবায়দুল্লাহ। তিনি কবিতা লিখতেন, তিনি ছড়া লিখতেন এবং তিনি নাটক লিখতেন। তিনি সম্পাদক ছিলেন, তিনি প্রকাশক ছিলেন। চট্টগ্রামের যে সমস্ত ছাত্রদের প্রকাশনাগুলো হতো তার নেপথ্যে লোক ছিলেন ওবায়দুল্লাহ। তিনি ছোট ছোট পিঁপড়ার মতো করে একবারেই লিখে যেতেন, দুইবার লিখতে হতো না। আপনারা শুনে আশ্চর্য হবেন, এমন মেধাবী একজন ওবায়দুল্লাহ। তিনি চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলেন এবং সিলেট মেডিকেল কলেজে ছাত্র হিসেবে উনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু উনি ছিলেন কমিটেড লোক, জীবনকে উনি সমর্পণ করেছেন আল্লাহর রাস্তায়। সুতরাং সত্যিকারের ক্যারিয়ার স্যাক্রিফাইস বলতে যা বোঝায় সেটা ছিল আজম ওবায়দুল্লাহ। তাকে বলা হলো আপনি চট্টগ্রাম ত্যাগ করতে পারবেন না। তিনি চট্টগ্রামেই থেকে গেলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে উনি ভর্তি হলেন। কিন্তু অনার্স পরীক্ষার আগেই তার যে নেতৃত্বের কোয়ালিটি, তার যে যোগ্যতা, সেই যোগ্যতায় ঢাকা থেকে ডাক এলো যে এই লোক তো চট্টগ্রামে থাকার লোক নয়। ঢাকায় গিয়ে তিনি সার্ভিস দেওয়া শুরু করলেন। ওখানে মাল্টিফেরিয়াস তার যোগাযোগ। তিনি প্রকাশনা বিভাগের দায়িত্বশীল হলেন। সেখানে গিয়ে তিনি শিশুদের দায়িত্বশীল হলেন। সেই দায়িত্ব একেবারে সেন্ট্রাল পর্যায়ে। আপনারা সবাই জানেন আমি কি বোঝাতে চাইছি। ইনি একেবারে প্রধান ব্যক্তি, শিশু আন্দোলনের 1 নম্বর ব্যক্তি হয়ে গেলেন ওবায়দুল্লাহ। ছাত্র থেকে শিশুদের প্রধান ব্যক্তি হয়ে গেলেন। পাশাপাশি তিনি ওখানে পত্রিকা বের করলেন, অঙ্গীকার বলে একটা সাহিত্য পত্রিকা বের করলেন। সেই পত্রিকার অনেকগুলো সংখ্যা বেরিয়েছে এবং যা পত্রিকা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তো যা হোক, এরপর তিনি অঙ্গীকার ডাইজেস্ট বলে একটা পত্রিকা বের করলেন। সেটাও অনেক লম্বা কাহিনী, 5-6 বছর পর্যন্ত সেই পত্রিকা বের করলেন। হুইল বের করলেন। হুইল একটা ইংরেজি ম্যাগাজিন, এর মধ্যে তিনি 7টি বই করেছেন। সেগুলো আপনারা দেখবেন, সম্ভবত এখানে যদি কোনো ডকুমেন্টারি হয় সেখানে তার উল্লেখগুলো আছে। আমি সেসব কথা বলতে চাই না, আমি তার বন্ধুত্বের কথাটা শুধু উল্লেখ করতে চাই। আমার 2 বছরের ছোট ছিলেন ওবায়দুল্লাহ, কিন্তু আমার জীবনে কেউ আমাকে তুমি বলতো না, একমাত্র ওবায়দুল্লাহ আমাকে তুমি বলতো। আমি যত স্মরণ করতে পারি ওবায়দুল্লাহ আমাকে তুমি বলতে পারতো। তার সাথে আমার এই বন্ধুত্ব ছিল। তিনি শুধু আমার বন্ধু ছিলেন না,
আমার দাদারও বন্ধু ছিলেন, আমার বড় ভাইয়ের বন্ধু ছিলেন, এবং আমার সন্তানেরও বন্ধু ছিলেন। এ হচ্ছে উবাইদুল্লাহ। একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা উবাইদুল্লাহর মতো ভালো কেউ জানতে না। এমনকি তার ক্যাপাসিটি যদি আমরা বিচার করতে চাই, তাহলে আজকে আমি বলেছি যে গ্রন্থ লিখলেও সেটা শেষ হবে না। তিনি 60 বছর বয়সে একজন মানুষ যখন স্মৃতি হারিয়ে ফেলে, তখন তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। যেই সমস্ত বিষয়ের উপর না, যা তা বিষয়ের উপর না, তার বিষয় ছিল অত্যন্ত আধুনিক। এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম, এটা উনি একজন বিশ্ববিখ্যাত ধর্মতাত্ত্বিক, মানে যেটা তুলনামূলক ধর্মের উপর অধ্যয়ন করে উনি পিএইচডি লাভ করেছেন একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। যা হোক, আমার সময় শেষ। আমি বলেছিলাম যে তার কথা শেষ করা যাবে না। আমি শেষে তার একটা কবিতা থেকে একটু পড়ছি। তিনি শেষের দিকে কিছু গান লিখেছিলেন, সেগুলো কবিতার মর্যাদাও আছে। তিনি লিখেছিলেন, বহতা নদীর মতো আমার জীবন, হে আমার রব তুমি করো গো গ্রহণ। জীবনে গতি দাও, জড়তা কেড়ে নাও, শুধু যেন থেমে থাকি, এলে গো মরণ। কখনো পাপের সাথে যদি সন্ধি হয়, আলোকের পথে যেতি, পথে যদি মনে লাগে ভয়, হৃদয় যেন আমি তোমারই স্মরণ। অর্থাৎ বলতে চাইছি, তিনি বহতা নদীর মতো জীবনকে অতিক্রম করেছেন এবং সচল অবস্থায় জীবন শেষ করে দিয়েছেন। ওনার জীবনে আমি আরেকটা কথা না বললেই পারছি না, আমার সময় শেষ। আমার জীবনে ওনার মতো ভ্রমণ করেছেন এমন লোক আমি দেখিনি। উনি যখন মৃত্যুবরণ করছেন তখন 3টা প্রতিষ্ঠানে উনি অনেক বড় দায়িত্বশীল। চট্টগ্রামে দায়িত্বশীল, আইআইইউসিতে দায়িত্বশীল এবং ঢাকাতে দায়িত্বশীল, 2টা ডিভিশনের সেক্রেটারি। এবং বাংলাদেশের 95টি সাংস্কৃতিক অনুষ্ঠানের তিনি হচ্ছেন মানে মূল ব্যক্তি। এরকম একজন ব্যক্তিকে রিপ্লেস করার মতো কোনো ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি না। যা হোক, উবাইদুল্লাহ ভাই আমাদের জন্য যে উদাহরণ স্থাপন করে গেছেন, আসুন আমরা তার জন্য 2টি কাজ। একটা হচ্ছে তার পরিবার, তিনি সবাইকে দান করেছেন কিন্তু নিজের জন্য কিছুই করেননি। তার জন্য আমাদের কিছু করতে হবে অবশ্যই। আর হচ্ছে যে তার অপ্রকাশিত অনেক গ্রন্থ আছে, 7টি বই বেরিয়েছে, কিন্তু তার অনেকগুলো অপ্রকাশিত গ্রন্থ আছে। সেই গ্রন্থগুলো যদি আমরা প্রকাশের ব্যবস্থা করি, জাতি আলোকিত হবে। তার বইগুলো সব হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বানের জন্য। আসুন আমরা তার জন্য দোয়া করি এবং তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।